হত্যা মামলায় হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য কাল। গুম ক্রসফায়ারের নির্দেশ আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, সাবেক আইজিপির জবানবন্দি। জুলাই হত্যায় জড়িতদের ছাড় নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অভ্যুত্থানের বেশিরভাগ আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি, মন্তব্য তথ্য উপদেষ্টা। রাজধানীর গুলিস্তানে সুন্দরবন মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, ভবনটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছিল বলছে ফায়ার সার্ভিস। এবং অবৈধ বসবাসকারী ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। শুল্ক ইস্যুতে কোনো গোপন চুক্তি হয়নি জানালেন বাণিজ্য উপদেষ্টা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য আগামীকাল শুরু হচ্ছে। এটি প্রথম মামলা যার বিচারের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে কাল, যা সরাসরি সম্প্রচার করা হবে। এদিকে ডিসেম্বরের মধ্যেই আসতে পারে কয়েকটি রায়, আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। যুদ্ধাপরাধীদের মামলার বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেখানেই জুলাই আগস্ট আন্দোলনের মানবতাবিরোধী অপরাধের মামলায় শুরু হয়েছে তার বিচার। এই মামলায় সোমবার হবে সাক্ষ্য গ্রহণ, যেখানে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এটি জুলাই আগস্টের প্রথম মামলা যার আনুষ্ঠানিক সূচনা বক্তব্য শুরু হচ্ছে রবিবার। চিফ প্রসিকিউটর বা ওনার অথরাইজড কোন প্রসিকিউটর কেসটাকে ওপেন করবেন, মানে কি হবে প্রসিকিউশন কেসটা, এটা উনি বর্ণনা করবেন কোর্টের সামনে, আসামিরা শুনবেন, কোর্টের শুনবেন। এটা 3 তারিখে। এরপরে 4 তারিখে সাক্ষ্য গ্রহণ হবে। সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে আসামি পক্ষকে আমরা একটা সাক্ষীর তালিকা দিয়েছি এবং ওই সাক্ষীরা ইনভেস্টিগেশন অফিসারের কাছে কি জবানবন্দি দিয়েছে সেটাও দেওয়া আছে। মানে হলো সাক্ষী তার জবানবন্দি প্রদান করবেন, ডিফেন্স এই সাক্ষীকে ক্রস এক্সামিন করবে। ডিফেন্স কাউন্সিল যদি সাক্ষীর স্টেটমেন্ট দেখে মনে করে যেটা সময় লাগবে, ট্রাইব্যুনালের কাছে ওনারা সময় চাইতে পারবেন। এটা ট্রাইব্যুনাল উইল ডিসাইড যে এই সময়টা মঞ্জুর করবেন কি করবেন। সাক্ষ্য গ্রহণ কিভাবে চলবে এবং কতজন সাক্ষী দেবেন সে বিষয়ে জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। ট্রাইব্যুনালে ট্রায়াল শুরু হলে কোনো অ্যাডজর্নমেন্ট হবে না, এটা একদম স্পেসিফিক আইনেই বলে দেওয়া আছে। অ্যাডজর্নমেন্ট যদি দিতে হয় ট্রাইব্যুনালের অর্ডার করে রিজন দেখিয়ে দিতে হবে যে হ্যাঁ এই জন্য অ্যাডজর্নমেন্ট দেওয়া। অতএব আইনের স্পিরিটটা হলো যে সাক্ষী শুরু হলে একটা না চলবে, ইনক্লুডিং ইনভেস্টিগেশন অফিসার, ইনক্লুডিং সিজার লিস্ট উইটনেসেস, সব মিলিয়ে একাশি। আমরা আশা করছি 25 থেকে 30 জন সাক্ষীর মধ্যে। এদিকে ডিসেম্বরের মধ্যেই কয়েকটি মামলার রায় চলে আসবে বলে আশা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যেভাবে বিচার প্রক্রিয়া আগাচ্ছে, টপ কমান্ডারদের বিচার, একটা বড় অংশের বিচার আগামী ডিসেম্বরের মধ্যেই সমাপ্ত হবে বলে আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি। এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে 5 শতাধিক। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে রাতের ভোটের পরামর্শ দেন সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি, আর তা বাস্তবায়ন করেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা। জবানবন্দিতে এসব কথা জানিয়েছেন গ্রেপ্তার হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, গুম, নির্যাতন ও ক্রসফায়ারের নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। জুলাইয়ে মরণাস্ত্র ব্যবহার শুধু শেখ হাসিনাই নয়, চেয়েছিল অতি উৎসাহী পুলিশ অফিসার থেকে আওয়ামী নেতাদের অনেকে। জবানবন্দিতে এসব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সাবেক আইজিপি। কাজী পাপুর আরেকটি রিপোর্ট। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সেই সাক্ষ্য এখনো বাকি। তবে নিজের বিরুদ্ধে ট্রাইব্যুনালের মামলায় গেল মার্চে ম্যাজিস্ট্রেটের কাছে আইজিপি থাকা অবস্থায় তার কর্মজীবন নিয়ে জবানবন্দি দিয়েছেন। সেই স্বীকারোক্তির নথি ফাঁস হলে বের হয়ে আসে শেখ হাসিনার জুলাই আন্দোলন দমন ও নির্বাচনে কারচুপি সহ নানা গুরুত্বপূর্ণ তথ্য। আব্দুল্লাহ আল মামুন জানান, গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তাদের মধ্যে ব্যাপক দ্বন্দ্বের কারণে তাকে 2 দফায় চুক্তিভিত্তিক আইজিপি নিয়োগ করেন শেখ হাসিনা। গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তারা আইজিপিকেও তোয়াক্কা করতেন না। তিনি শুনেছেন 2018 সালের নির্বাচনের আগের রাতে ব্যালট বাক্স ভরার পরামর্শ দিয়েছিলেন তৎকালীন আইজিপি জাভেদ পাটোয়ারি। তা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করেন সব কর্মকর্তারা।
মামুন জানান ক্রসফায়ার গুম খুনের নির্দেশ আসতো সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, আর এইসব বিষয় দেখতেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী। ক্রসফায়ারের জন্য আস্থাভাজন ছিলেন কর্মকর্তা আলিফউদ্দিন ও মহিউদ্দিন ফারুকী। সাবেক আইজিপি দাবি করেন র্যাবের টিএফআই সেলে ব্যারিস্টার আরমান সহ অনেকের বন্দী থাকার খবর তিনি জেনেছিলেন, তবে করার কিছুই ছিল না তার। মামুন জানান বৈষম্য বিরোধী আন্দোলন দমনে 19 জুলাই থেকে নিয়মিত রাতে বৈঠক হতো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায়। তাতে থাকতেন এসবি সাবেক প্রধান মনিরুল ইসলাম, ডিবি প্রধান হারুন, র্যাব মহাপরিচালক, এমটিএমসির ডিজি জিয়াউল সহ অনেক কর্মকর্তা। ডিবি হারুনকে আসাদুজ্জামান খান ডাকতেন জিন বলে। 6 সমন্বয়কে গ্রেপ্তারের সিদ্ধান্ত আসে এমন বৈঠক থেকেই। ডিবি কার্যালয় নিয়ে নির্যাতন আর আন্দোলন প্রত্যাহারে বাধ্য করার পরিকল্পনা হয় সেখান থেকে। মামুন আরো জানান আন্দোলনের সময় ব্লক রেড ও হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত আসে রাজনৈতিকভাবে, আর মারণাস্ত্র ব্যবহারের শেখ হাসিনার সিদ্ধান্তের কথা জানান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এমন অস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন তৎকালীন ডিবি কমিশনার হাবিবুর রহমান ও ডিবি প্রধান হারুনুর রশিদ। শেখ হাসিনার পতনের দিন 5 আগস্ট বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে একটি হেলিকপ্টারে করে সেনানিবাসে আশ্রয় নেন মামুন। জবানবন্দির একেবারে শেষে গুলি করে হত্যা, নির্যাতন ও আহত করার ঘটনায় অনুতাপ করে ক্ষমা চান তিনি। এই জবানবন্দি দেওয়ার 4 মাস পর ট্রাইব্যুনালে রাজসাক্ষী হন সাবেক আইজিপি। ট্রাইব্যুনালে তার সাক্ষী গৃহীত হলে আইন অনুযায়ী বিচার শেষে খালাসও পেতে পারেন চৌধুরী মামুন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট হত্যাযজ্ঞে জড়িত কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে তিনি একথা বলেছেন। তিনি জানান, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা 114 জন জুলাই শহীদের লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবার চাইলে লাশ উত্তোলন করে ডিএনএ টেস্ট করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। 5 আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো ধরনের কোনো শঙ্কা নাই। আপনারা যেইভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন, কোনো ধরনের কোনো শঙ্কা হবে না। যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। হলেও জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জুলাই পদযাত্রায় অংশ নিয়ে তিনি জানান, 5 আগস্টের মধ্যে জুলাই সনদের ঘোষণা দেয়া হবে, তবে নির্দিষ্ট দিনক্ষণ জানা যাবে আজকের মধ্যে। শহীদদের আত্মত্যাগ স্মরণের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিহিত বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। আজকে হয়তো ঘোষণা হবে যে 5 আগস্টে বা এর আগেও হয়তো জুলাই ঘোষণাপত্র ঘোষিত হতে যাচ্ছে, এবং জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই জুলাই গণ অভ্যুত্থান যারা করেছেন, যে ছাত্র জনতা, তারা তাদের একটা ডিক্লারেশনের মাধ্যমে একটা দালিলিক প্রমাণ থাকবে। রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকালে ভবনটির 5ম তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট 1 ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটিতে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না। এর আগে ভবনটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দর্শক, গুলিস্তানে আছেন সহকর্মী উষা ফেরদৌস, যাব তার কাছে, সরাসরি যুক্ত হবেন তিনি। উষা, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন সেটি জানতে পেরেছেন কিনা আমাদের জানাবেন, সেই সাথে ক্ষতিগ্রস্ত যারা ব্যবসায়ী তারা কি বলছেন জানতে চাই। সার্ভিসের 11টি ইউনিট হচ্ছে 1 ঘন্টা চেষ্টা করে সেটি নিয়ন্ত্রণে এনেছে। তো আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি, কারণ হচ্ছে এখন পর্যন্ত আগুন নেভানোর পরে যে পানি বা হচ্ছে যে বর্জ্য সৃষ্টি হচ্ছে সেগুলো বের করার কাজ চলছে। আমরা এখন যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের সাথে যুক্ত হচ্ছি। আপনি যদি হচ্ছে আমাদের একটু জানান যে হচ্ছে কি দেখেছেন। বা আমরা তো মার্কেটে আসছি আপনার 9:54, ঠিক আছে, তখন 9:54 বাজে। তো মার্কেটে আমাদের দোকান আবার 4 তলায়, আর আগুন লাগছে 5 তলায়। তো আগুন লাগা যখন 9:54 বাজে তখন শুনছি যে উপরে আগুন লাগছে। পরে যাওয়ার পরে দেখে যায় আগুন মানে এক গোডাউনে লাগছে।
আর তখন আগুন অনেক মানে বাইরে গেছে, তো অনেক মানুষ গেছিল, গিয়া পানি মারতেছে কিন্তু কন্ট্রোল করতে পারতেছে না। আর আগুন লাগছে আপনার শাটার বন্ধ ছিল, তালা লাগানো ছিল, তো ভিতরেও তো যাওয়া সম্ভব, নিচে দিয়ে পানি মারতেছিল উপরে দেওয়া, তখন নিয়ন্ত্রণ করা সম্ভব হইতেছিল না। পরে আপনার ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিস কল দিছে। ফায়ার সার্ভিস আসার আগে আগে মনে করেন না আপনার 1টার থেকে লাগিয়া মনে করেন মানে 3টা গোডাউনে ছড়িয়ে গেছে আগুনটা, 3 গোডাউন পর্যন্ত চলে গেছে। পরে ফায়ার সার্ভিস আসার পরে 2 ঘন্টা চেষ্টা করার পরে আগুন নিভছে। আচ্ছা, এমনি হচ্ছে আগুন নেভানোর জন্য যে উপযুক্ত যন্ত্রপাতি বা পানি থাকার কথা, হ্যাঁ ওটা ছিল কিন্তু ওই যে শাটার বন্ধ করার কারণে, শাটার বন্ধ থাকার কারণে মানে ওই ভিতরে পানিটা মারতে পারতেছিল না। পরে ফায়ার সার্ভিস আইসা মানে তারা লাগাইতে পরে ভিতরে পানি মারছে আর কি। আচ্ছা, আমরা হচ্ছে আপনাদের এখন দেখানোর চেষ্টা করি যে হচ্ছে এখন এই মুহূর্তে যে গেটগুলো আছে সেখানে হচ্ছে যারা ব্যবসায়ী আছে তারা চেষ্টা করছেন যে তাদের দোকানে ঢোকার জন্য, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা হচ্ছে মানে সীমিত সংখ্যক, একদম 2-1 জন যারা আছেন যাদের অনেক বড় ব্যবসা আছে কিংবা বেশি উদ্বিগ্ন, তাদেরকে ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না, কারণ সেখানে নিরাপত্তাজনিত অনেক কারণ আছে। আবার অনেক ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন যে এই সময়গুলোতে অনেক সময় লুটপাটের ঘটনা হয়ে থাকে, তো সেজন্য তারা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন। এবং হচ্ছে সকাল থেকেই তারা হচ্ছে আসলে বেশ একটা মানে উদ্বিগ্ন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ ব্যবসায়ীদের অনেক কিছুই হচ্ছে সেই দোকানগুলোতে ছিল এবং হচ্ছে 5 তলায় অনেকগুলো গুদাম ছিল যেখানে হচ্ছে আসলে অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়ীদের মালামাল ছিল। তো এবং ব্যবসায়ীরা বলেছেন যে এর আগেও এই মার্কেটে হচ্ছে 4 বার পর্যন্ত আগুন লেগেছে, কিন্তু এখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি কিংবা হচ্ছে যে নিরাপত্তাজনিত যে ব্যবস্থাগুলো সেগুলো আসলে এখানে পর্যাপ্ত নেই। ইতিমধ্যে ফায়ার সার্ভিসও বলেছে যে তারা হচ্ছে এখানে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। অলি, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। জি উষা, ধন্যবাদ। গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণের খবর নিয়ে যোগ দিয়েছিলেন উষা ফেরদৌস। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে আটক 39 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা এসে পৌঁছান। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে 61 জনকে ফেরত পাঠানো হচ্ছে, তবে এসেছেন 39 জন বাংলাদেশি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ হয়ে ধরা পড়া বিভিন্ন দেশের নাগরিকদের পাঠিয়ে দেওয়া হচ্ছে। শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি হয়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাণিজ্য চুক্তি সম্পূর্ণ হওয়ার পরে 2 দেশের যৌথ বিবৃতি আসবে, সেখানে সব বিষয় জানানো হবে। উপদেষ্টা বলেন, অনেকে বলছেন গোপন চুক্তি, আসলে এটি চুক্তিতে কিছু বিষয় আন্তর্জাতিক বিধি অনুযায়ী গোপন থাকে, সেটা উভয় দেশের জন্যই প্রযোজ্য। চুক্তির মূল নিয়ামক হিসেবে যখন তারা বলছে যে তাদের নিজস্ব নিরাপত্তাকে তারা নিয়ামক হিসেবে নিচ্ছে, সেখানে তো একটা আলোচনাটার একটা গোপনীয়তার শর্ত অবশ্যই, আর এর মাধ্যমে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত করার কোনো উপাদান থাকলে আমরা সেই চুক্তিতে উপনীত হব না, এটাই তো স্বাভাবিক, কারণ আমরা তো আমাদের দেশের স্বার্থে স্বার্থবান। এবার জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। নিরীহ ছাত্র জনতাকে হত্যার প্রতিবাদে গেল বছরের এই দিনে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রাখে শিক্ষার্থীরা। বিচারের জন্য হাজার হাজার মানুষ তাদের সঙ্গে মিছিলে যোগ দেয়। রাজধানী সহ অন্যত্র আওয়ামী লীগ ও পুলিশের হামলায় আরও 2 জন নিহত হয়। এই ঘটনায় বিক্ষুব্ধরা পরদিন দেশব্যাপী বিক্ষোভ এবং 4 আগস্ট থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয়। জুলাই আন্দোলনে 2রা আগস্টের খণ্ডচিত্র জানাচ্ছেন উষা ফেরদৌস। আগের দিন অর্থাৎ 24 পহেলা আগস্ট জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপন জারি করে সরকার। এছাড়া গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে সহিংসতা তদন্তে একটি স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠানোর প্রস্তাব দেয় জাতিসংঘ।
অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনের নিরীহ ছাত্র জনতাকে হত্যার প্রতিবাদে ২৪শে ২রা আগস্ট দেশ জুড়ে বিক্ষোভ এবং নিহতদের জন্য গণমিছিল ও প্রার্থনা করে শিক্ষার্থীরা। ৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাও বিক্ষোভ সমাবেশ করে। চলমান সহিংসতা ও নাশকতার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার ৭৮ এইচএসসি পরীক্ষার্থী এদিন সারা দেশের বিভিন্ন আদালত থেকে জামিন পায়। এদিকে শিশু ও সংস্কৃতি বিষয়ক জাতিসংঘের সংস্থা ইউনিসেফ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভে ৩২ শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। এদিন বিক্ষোভকারীরা আগামী দিন দেশব্যাপী বিক্ষোভ এবং ৪ আগস্ট থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছে। বৃহত্তর মিরপুরের বিভিন্ন এলাকায় সংগঠন দুটির নেতাকর্মীরা বুক চেতিয়ে পুলিশ ও সরকার দলীয় ক্যাডারদের তাণ্ডব প্রতিহত করেছে। ২৪-এর গণ অভ্যুত্থানে যুবদল ছাত্রদলের সক্রিয় অংশগ্রহণের খণ্ডচিত্র জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর যে কয়েকটি এলাকায় ছাত্র জনতার কঠোর অবস্থান ছিল তার অন্যতম বৃহত্তর মিরপুর। বিশেষ করে কাজীপাড়া, শেওড়াপাড়া এবং মিরপুর ১০ ও ১ নম্বরে ছাত্র জনতার সঙ্গে রাজপথের আন্দোলনে অগ্রসেনানীর ভূমিকা পালন করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুলিশ ও সরকারি দলের ক্যাডারদের সশস্ত্র আক্রমণ তোয়াক্কা না করে বুক চিতিয়ে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন তারা। স্বাধীনতাটা কিভাবে ধরে রাখতে পারে, আবার যেন কোনো ফ্যাসিস্টের জন্ম না হইতে পারে দেশে। স্বৈরাচার মুক্ত তো এখন বাংলাদেশ, কিন্তু বিভীষিকা যে জুলাই আগস্টের যে আন্দোলনের যেই দৃশ্য আমাদের চোখের সামনে এখনো ভাসে। এদের অনেকেই ফুটপাত ব্যবসায়ীর চৌকিকে ঢাল বানিয়ে বুলেট প্রতিহতের চেষ্টা করেন। জুলাই আগস্ট এই আন্দোলনের মাধ্যমে আমরা হয়তো ফ্যাসিস্ট বা স্বৈরাচারের পতন করতে পারবো এবং তার নির্দেশনা দেন দেশনায়ক জনাব তারেক রহমান। আবার বুলেট শো, রিয়াল বুলেট ছাত্রলীগের আসে, তখন আমরা ডাল হিসাবে চোখে যখন দেখি আমাদের চোখের সামনে চোখে আসে, আগাইতে আগাইতে আমরা গুলচত্বর পর্যন্ত দখল নিতে পারি। দেশকে স্বৈরাচার মুক্ত করতে ছাত্রদল সব লড়াই সংগ্রামে জীবন বাজি রেখে লড়াই করে বলে জানান সংগঠনের ঢাকা মহানগর পশ্চিম শাখার সাধারণ সম্পাদক। এক হাত কাছ থেকে দেখেছি যে গুলি খেয়ে কিভাবে সে মাটিতে লুটিয়ে পড়েছে। আমরা আশা করেছি যে দ্রুত বাংলাদেশে একটি নির্বাচনের মাধ্যমে এবং যারা শহীদ হয়েছে এবং বিগত 15.5 বছরে যারা হত্যার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, তাদের বিচার নিশ্চিত করবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই ইন্টারিয়াম গভর্নমেন্ট এখন পর্যন্ত কারো বিচার নিশ্চিত করতে পারে নাই। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যুবদলের ভূমিকার কথা জানান সংগঠনের ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব। আমাকে ফ্রন্টলাইন থেকেই আমাকে আন্দোলনটা করতে হবে, আর আমি তো শেষ। যেহেতু হাসিনা যে ডিক্লেয়ার দিয়েছে, আজকে যদি স্বৈরাচারী সরকার পতন না হতো তাহলে আমি কোথায় থাকতাম? অবশ্যই আমাকে পথে ধারে গুলি খেয়ে পড়ে থাকতে হতো, হয়তো বা আয়না বয়ে থাকতে হতো। ওইটার উপর ডিপেন্ড করেই আমি রাজপথে ছিলাম। মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় পরিবারের মায়া ত্যাগ করে স্বৈরাচার হটানোর আন্দোলনে নিজের সক্রিয় অংশগ্রহণের কথা জানান সাজ্জাতুল মিরাজ। এই 2 সেকেন্ড পর একটা গুলি এসে আমার মাথা লাগতে পারে বা আমার বুকে লাগতে, ওই ধরনের ফিলিংস ছিল না যে আন্দোলন করতেছি, গুলি লাগবে, মারা যাব। গত 16 বছর নিপীড়ন নির্যাতন সহ্য করেছে একমাত্র দলের নেতাকর্মীরা। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় সন্ধ্যা 6টার মধ্যে অতি ভারী বর্ষণ হতে পারে। এসব অঞ্চলে 24 ঘন্টায় 44 থেকে 88 কিলোমিটার পর্যন্ত এবং কোথাও কোথাও এর চেয়েও বেশি বৃষ্টিপাত হতে পারে, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগস্টে দেশজুড়ে 420 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, যা স্বাভাবিক। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে বলে জানান আবহাওয়াবিদ। আগস্ট মাসেও গড় বৃষ্টিপাত হওয়ার কথা 420.4 মিলিমিটার। আশা করছি যে এবার আগস্ট মাসেও স্বাভাবিক বৃষ্টিপাত হবে। আজকের সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 48 ঘন্টার জন্য বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সেজন্য ভারী বর্ষণজনিত একটা সতর্কবার্তা রয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইসরায়েলি হামলায় গাজা জুড়ে একদিনে প্রাণ গেছে আরও শতাধিক ফিলিস্তিনির। এদের মধ্যে 53 জন ত্রাণ নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
এছাড়াও খাদ্যের অভাবে প্রাণ গেছে আরও 2 শিশুর। এদিকে গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা পাঠিয়েছে ফ্রান্স ও স্পেন সহ আরও 6 দেশ। তবে জাতিসংঘ বলছে যে ত্রাণ পাঠানো হয়েছে তা অনাহার মোকাবিলায় যথেষ্ট নয়। অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। হাহাকার, আর্তনাদ ও মৃত্যুর শহরে পরিণত হয়েছে গাজা, যেখানে নেই খাদ্য, পানি বা কোনো নিরাপদ বাসস্থান, যেখানে যত্রতত্র আকাশ থেকে ঝড়ে বোমা কিংবা ত্রাণ দেবার নামে ছোড়া হয় গুলি। ইসরায়েলি এমন তাণ্ডবে শুক্রবার সারাদিনে গাজা জুড়ে প্রাণ গেছে শতাধিক ফিলিস্তিনির, আহত হয়েছে 5 শতাধিক। এদের মধ্যে 53 জনকে ত্রাণ প্রদানের সময় গুলি করে হত্যা করা হয়, আহত হয় 270 জনেরও বেশি। মে মাস থেকে এ পর্যন্ত ত্রাণ প্রদানের নামে গুলি করে হত্যা করা হয়েছে প্রায় 1500 ফিলিস্তিনিকে। গাজায় দিন দিন বাড়ছে খাদ্যের অভাব। গত 24 ঘণ্টায় উপত্যকাটিতে অনাহারে মৃত্যু হয়েছে 2 জনের। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যুদ্ধ শুরু হবার পর থেকে এ পর্যন্ত কেবল অনাহারে মারা গেছে 162 জন। এদের মধ্যে 92 জনই শিশু। উপত্যকাটিতে ইসরায়েলি সেনাদের এ বর্বরতাকে গণহত্যা বলে নিন্দা জানিয়েছেন ইসরায়েলের জনপ্রিয় লেখক ও শান্তিকামী কর্মী ডেভিড গ্রসম্যান। এদিকে দুর্ভিক্ষ মোকাবেলায় গাজা উপত্যকায় বিমানের মাধ্যমে ত্রাণ সহায়তা পাঠিয়েছে ফ্রান্স ও স্পেন সহ আরও 6 দেশ। তবে জাতিসংঘ বলছে ট্রাকের তুলনায় বিমানের ত্রাণ বিতরণ অনেক ব্যয় সাপেক্ষ। এছাড়া ট্রাকে বিমানের চেয়ে দ্বিগুণ ত্রাণ সরবরাহ করা যায়, তাই সংস্থাটি একে অপর্যাপ্ত ও অকার্যকর হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। এর জেরে শনিবার সারা দেশে জাতীয় শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে ইউক্রেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এই ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। হত্যা মামলায় হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য কাল। গুম ক্রসফায়ারের নির্দেশ আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, সাবেক আইজিপির জবানবন্দি। জুলাই হত্যায় জড়িতদের ছাড় নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অভ্যুত্থানের বেশিরভাগ আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি, মন্তব্য তথ্য উপদেষ্টা। রাজধানীর গুলিস্তানে সুন্দরবন মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, ভবনটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছিল বলছে ফায়ার সার্ভিস। এবং অবৈধ বসবাসকারী 39 বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। শুল্ক ইস্যুতে কোনো গোপন চুক্তি হয়নি জানালেন বাণিজ্য উপদেষ্টা। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।